আজকের পর্বে আমাদের গন্তব্য ফেনী জেলা। মাসখানেক আগে আপলোড দেওয়ার সুন্দরবন ভিডিওর পর এটি আমার তৃতীয় ট্রাভেল ব্লগ। ফেনী জেলায় আমি ছিলাম 3 রাত, ঘুরেছি 4টি উপজেলায়। আর এত কিছুকে এক জায়গায় আনতে এই ভিডিওটিও একটু জোরালো গতিতে ছুটে চলবে। তো চলুন তবে শুরু করা যাক আমাদের ফেনী জেলা ভ্রমণের এই পর্বটি। তার আগে মনে করিয়ে দিচ্ছি, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিও চাপতে ভুলবেন না। ফেনীতে আমরা গিয়েছিলাম 2 জন। আমার সঙ্গে ছিল আমার কাছের ছোট ভাই ও ফেনীর ছেলে নজরুল। যাত্রা শুরু করছি ঢাকার অন্যতম চট্টগ্রামমুখী বাস স্ট্যান্ড নর্দা বাজার থেকে। ফেনীতে থাকবো নজরুলের গ্রামের বাড়ি সোনাগাজীতে। 2 জন মিলিয়ে আমাদের ফেনী ভ্রমণের সর্বমোট খরচ ছিল 4,500 টাকা, যার বিভাজনটিও এই ভিডিওটিতে দেখিয়ে দিচ্ছে। তো ঢাকা থেকে ফেনীর উদ্দেশ্যে ব্যক্তিগত যানবাহন বাদে চলতে আপনার বিকল্প হতে পারে বাস বা ট্রেন। আপাতত এই পথে বাস কোম্পানি কাজ করছে মাত্র 2টি, স্টার লাইন ও এনা। আমরা উঠেছিলাম স্টার লাইনে। টিকিট মূল্য ছিল মাত্র 300 টাকা। এনার ভাড়াটাও একরকম। এসি বাস সম্পর্কে জানতে পারবেন ভিডিওটির একেবারে শেষে ফিরতি পথের বর্ণনায়। আর ট্রেন সম্পর্কিত তথ্য আছে ভিডিওটির 9 মিনিট 6 সেকেন্ডে। ফেনীতে আমরা পৌঁছালাম বিকেল 5:30টায়। ততক্ষণে সূর্যাস্ত হয়ে গেছে। ঢাকা চট্টগ্রাম রুটের খুব জনপ্রিয় একটি বাস স্ট্যান্ড ফেনীর মহিপাল, যেটির উপর দিয়ে চলে গেছে মহিপাল ফ্লাইওভার। ফেনী নেমে আমার প্রথম অভিজ্ঞতা ছিল একটু চোখ ছানাবড়া হওয়ার মতো। ঢাকায় বড় হওয়া আমি কখনো ভাবতে পারিনি দেশের বড় শহরগুলি বাদেও ছোট শহরগুলিও যে এতটা উন্নত, আলোকসজ্জিত ও জমজমাট। কর্মব্যস্ত ফেনী সদর পার করে প্রায় আধা ঘন্টার পথ পাড়ি দিয়ে আমরা ছুটে চলছি ফেনীর সবচেয়ে বড় উপজেলা সোনাগাজীর উদ্দেশ্যে। আমাদের বাহক ছিল একটি সিএনজি, যা ভাড়া করেছিলাম 250 টাকা। গ্রামে পৌঁছে সবকিছু একেবারে থমথমে হয়ে গেল। যেহেতু পৌঁছেছি ডিসেম্বরের 10 তারিখ, অগ্রহায়ণ মাসের শেষের দিকে, শীতকালটাও অনেকটাই নেমে এসেছে ফেনীর বুকে। তাই সাথে জ্যাকেট এনেছিলাম বলে মনে মনে একটু স্বস্তি বোধ করলাম। ওই দিন রাতের বেলাটা আমি, নজরুল ও তার বাবাকে সাথে নিয়ে হেঁটে বেড়ালাম বক্তার মুন্সি বাজারের অলিতে গলিতে। অনেকদিন পর গ্রামের ঠান্ডা পরিবেশের ছোঁয়া পেয়ে আমিও ভারী খুশি হয়েছিলাম। রাত পেরিয়ে সকাল হলো। কুয়াশার চাদরে ঢাকা ফেনীতে ভোরবেলায় একবার ঘুম ভাঙলেও 14 ডিগ্রি তাপমাত্রায় আর বাইরে বের হতে মন চাইনি। তাই ওই দিনের ভিডিওটা শুরু করছি সকাল থেকে। ঘরে নাস্তা সেরে চলে গেলাম রামচন্দ্রপুর ও মির্জাপুর সংলগ্ন বিশাল ফসলি খেতে সময় পার করতে। আজকের দিনটায় আমরা শুধু ফেনীর গ্রামীণ দৃশ্য ও কৃষি খামার ব্যবস্থা দেখব। আপনারা যারা এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান, তারা উপরের আই বাটনটিতে ক্লিক করে ফেনীর গ্রামীণ জীবন নিয়ে তৈরি করা ভিডিওটি দেখতে পারেন। আর আপনারা যারা সরাসরি শুধুই ফেনীর পর্যটন আকর্ষণগুলি দেখতে চান, তারা ভিডিওটির 5 মিনিট 40 সেকেন্ডে গিয়ে আমাদের তৃতীয় দিনের যাত্রার কাহিনী থেকে দেখা শুরু করতে পারেন। যাই হোক, আমরা যেহেতু গিয়েছি শীতকালের শুরুতে, তাই তখন চলছে একরকম আমন ধান কাটার উৎসব। সোনালী ধান ক্ষেত থেকে চাষিরা মাথা বোঝাই করে ধান তুলে নিয়ে যাচ্ছে মাড়াইকরণের উদ্দেশ্যে। খোসা ছাড়িয়ে মাড়াইকৃত ধান কুলোর সাহায্যে ঝেড়ে ফেলা হয়। এগুলো দেখা শেষ করে ফসলি খেতে গিয়ে চোখে পড়ল এক রাখাল বালককে, যে গ্রামীণ বাংলার প্রতীকী রূপে চড়িয়ে বেড়াচ্ছে তার পোষা গরুকে। এরপর প্রায় 15 মিনিটের সিএনজি দূরত্বে এক মৎস্য চাষ দিঘির সন্ধানে বেরিয়ে পড়লাম, যেখানে যাওয়া আসা বাবদ সিএনজি ভাড়ায় আমাদের চলে গেছে আরও 100 টাকা। ঘরে পৌঁছে খাওয়া দাওয়া ও বিশ্রাম, ও এরপর বিকেলে বেরিয়ে পড়লাম ডাকাতিয়া নদীর ওপর দিয়ে সেতু ভ্রমণে। অনেকে এটিকে নতুন ব্রিজ হিসেবে চিনে থাকে। সেখানে দাঁড়িয়ে যেমন সূর্যাস্ত উপভোগ করলাম, তার পাশাপাশি সেতুর নিচে পৌঁছে ঘাট থেকে নৌকা নিয়ে নদী ধরে কিছুক্ষণ পাড়িও দিলাম। নতুন ব্রিজের দৃশ্য দেখে নৌকা ভ্রমণ এখানকার এলাকাবাসীদের একটি পছন্দের কাজ। বক্তার মুন্সি বাজার থেকে ডাকাতিয়া সেতুতে সিএনজি যোগে আসতে ভাড়া পড়েছে 450 টাকা, ও আরও 20 টাকা সিএনজিওয়ালা বকশিস হিসেবে নিয়ে গেছে। এটা দেখা শেষ করে আমাদের গ্রামে ফিরে ট্রাইপড আর ক্যামেরা বসিয়ে দিলাম চাঁদের চমৎকার দৃশ্য ধারণ করার জন্য। আর তারপরই ঘুম। ফেনী ভ্রমণের তৃতীয় দিনটা ছিল একটি রোমাঞ্চকর রাইডের মতন। ভোর 5:30টায় সূর্য ওঠার আগে আমরা বেরিয়ে পড়লাম মুসাপুর প্রকল্প দেখার উদ্দেশ্যে। পথ অর্ধেকটা পেরোনোর পর হঠাৎ একটু সিএনজিটা থামিয়ে দিলাম। আমি আর নজরুল বেরিয়ে পড়েছি শীতের প্রকৃতির এক অপূর্ব দৃশ্য দেখার উদ্দেশ্যে। ঠিক ওই স্থানে ওই মুহূর্তের চিত্র মনে আলাদা দাগ কেটে ফেলেছিল।
যাত্রা আবার শুরু করে কিছু দূর পর থামতে বাধ্য হলাম। এবার চোখে পড়ল মহিষের পাল। বিরাট ক্ষেত জুড়ে মহিষ পালনের এই দৃশ্য সত্যিই চমৎকার ছিল। আমি নতুন নতুন নিজেকে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ভেবে তাদের কয়েকটা ছবি তুলে নিলাম। এর মাঝে উঠেছে সূর্য, যা দেখতে কিছু সময় আরেকটি স্থানে পার করে দিলাম। এর ঠিক আশপাশ দিয়ে আদর্শ গ্রামের কাছেই কোথাও চোখে পড়ল ভেড়ার পাল। সব মিলিয়ে অভিজ্ঞতাটা যেন ছোটবেলার ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের পর্ব দেখার মতন। এবার পৌঁছে গেলাম মুসাপুর রেগুলেটর প্রকল্পে। নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এই প্রকল্প চালু হয়েছে ছোট ফেনী নদীর ওপরে। উপকূলীয় নদী ভাঙন ঠেকাতে ও শস্য উৎপাদন বাড়াতে এ বাঁধ ও পানি নিষ্কাশন প্রকল্পটি চালু করা হয়। প্রকল্পটির অবস্থান মূলত নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়। এগুলো দেখে আমরা চলে গেলাম আদর্শ গ্রাম ভ্রমণে। এখানে নাকি ইতিমধ্যে খেজুরের রস তোলা শুরু হয়েছে। আমরা গিয়ে খেজুরের গাছ দেখলাম ঠিকই, কিন্তু জানা গেল যাওয়ার একদিন আগেই রস নামানো হয়ে গেছে। পরের ভাগটা দেখতে একদিন পর আসতে হবে, যা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। আদর্শ গ্রাম ভ্রমণ শেষ করে এবার সকালের নাস্তার পালা। আদর্শ বাজারে বসে আমরা চা নাস্তা করলাম। রুটি, ভাজি, ডাল ও চা খেয়ে আমরা দুইজন ও সিএনজি চালক সহ খরচ পড়ল মাত্র 120 টাকা। অবশ্য এগুলোর পর আদর্শ বাজারের লোকজন আমার হাতে ক্যামেরা দেখে উৎসাহ দেখালো, যার ফলশ্রুতিতে তাদের এই ছোট মুহূর্তটি এই ভিডিওতে ক্যামেরাবন্দি হলো। এবার চলে গেলাম ফেনীর বিখ্যাত মুহুরী প্রকল্প ঘুরতে। ফেনী নদীর ওপর দিয়ে তৈরি করা এই বড় সেচ প্রকল্পটি দেশের দ্বিতীয় বৃহত্তম, আর এটি এখন রীতিমতন একটি ট্যুরিস্ট স্পট। দেশের বিভিন্ন এলাকা থেকে বনভোজনে অনেকেই পাড়ি দেয় মুহুরী প্রকল্পে। দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্রটিও এখানে অবস্থিত, আর মুহুরী প্রজেক্ট মৎস্য খামারের জন্যও বিখ্যাত। মাইলকে মাইল বিস্তৃত এখানকার দিঘিগুলো থেকে তেলাপিয়া, পাঙ্গাস, রুই, কাতলা সহ নানান প্রজাতির মাছ প্রতিদিনই ট্রাক বোঝাই করে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। প্রকল্পটি ঘুরে দেখতে ভালোই লাগলো, আর তার শেষে এবার ঘরে ফিরে এলাম 30 মিনিট বিশ্রাম ও দুপুরের খাওয়ার পর্ব সেরে নেওয়ার জন্য। খাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম ফেনী সদর উপজেলায় অবস্থিত পাগলা মিয়ার মাজার শরীফ দেখতে। পাগলা মিয়ার আসল নাম সৈয়দ আমির আলী, যিনি 1800 সালের অনেকটা সময় ফেনী অঞ্চলের মানুষের জীবনের উপর সুফি দরবেশ হিসেবে অবদান রেখে গিয়েছেন। ফেনীর তাকিয়া পয়েন্টে অবস্থিত এই মাজারের পাশাপাশি রয়েছে একটি মসজিদ। আমাদের সিএনজিটার গ্যাস শেষ হয়ে গিয়েছিল, তাই চালককে গ্যাস ভরতে পাঠিয়ে আমরা রিকশায় চলে যাচ্ছি ঐতিহাসিক ফেনী কলেজের পথে। রিকশা ভাড়া পড়ল 30 টাকা। 1922 সালে প্রতিষ্ঠিত ফেনী কলেজ ভবন আয়তনের দিক থেকে অনেক বড়। বিশ্বযুদ্ধে এই স্থাপনাটি ইংরেজদের সামরিক হাসপাতাল হিসেবেও ব্যবহৃত হয়েছিল। মূল সড়কে ফেনী কলেজের ঠিক উল্টো পাশে অবস্থিত এখানকার ঐতিহাসিক রাজাঝির দিঘি। অনেকে বলে ত্রিপুরা রাজ্যের কোনো এক প্রভাবশালী রাজা তার মেয়ের অন্ধত্ব দূর করার খাতিরে এই দিঘিটি প্রতিস্থাপন করেন। স্থানীয় ভাষায় কন্যাকে ঝি বলা হয় বিধায় রাজার কন্যা হিসেবে এ দিঘির নামকরণ করা হয় রাজাঝির দিঘি। বর্তমানে এটি ফেনী নগরীর এক অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। এখান থেকে খুব কাছেই রেল স্টেশন। এটি হলো ফেনী রেল স্টেশন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বরাবর ট্রেন প্রায় প্রতিদিনই ছেড়ে যাচ্ছে এ স্টেশন থেকে। ঢাকা রুটে মহানগর প্রভাতী ও গোধূলি, মহানগর এক্সপ্রেস ও তুর্না অন্যতম। 25 টাকা থেকে শুরু করে প্রায় 1000 টাকা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের রুটে ট্রেন সংযোগ পাবেন ফেনী থেকে। বিস্তারিত জানতে বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটটি ভ্রমণ করুন। দুপুর 2টা20-এ ফেনী রেলওয়ে থেকে এক নতুন বন্ধুকে সাথে নিয়ে আমরা রওনা হলাম পরশুরামের উদ্দেশ্যে। যারা ব্যক্তিগত গাড়ি আনবেন তাদের উদ্দেশ্যে বলছে, ফেনী সদর থেকে পূর্বাঞ্চলের পথে গমন করতে ঠিক এই মোড়টি থেকে একটি রাস্তা চলে যায় পরশুরামের দিকে, আর আরেকটি চলে যায় ছাগলনাইয়ার দিকে। আর ছাগলনাইয়া ও পরশুরামের ভেতরেও রাস্তা সংযোগ রয়েছে। যাত্রাপথে আমরা একবার থামলাম কাজিরবাগ ইকো পার্কে। যা বুঝলাম,
হাতে কিছুক্ষণ সময় থাকলে এটি কিছুক্ষণ বসে সময় পার করার জন্য ভালো জায়গা। পরশুরামে আমাদের গন্তব্য বাংলাদেশ ভারত সীমান্ত বিলোনিয়া। এখানে অনেক মালবাহী গাড়ি দেখতে পেলাম। ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে একটি যোগাযোগ ব্যবস্থা এই সীমানা পথের মাধ্যমে। এখানে একটি রেলপথও আছে, অবশ্য তা এখন পরিত্যক্ত। আর সবুজে ঘেরা এই পরিত্যক্ত লাইনের পথটি কেন জানি চোখে দেখতে ভিন্ন রকম সুন্দর লাগছিল। একটা ইনস্টাগ্রাম ছবি আপলোড করার জন্য জায়গাটা চমৎকার। যেহেতু ভারত সীমান্ত ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিজড়িত এলাকা এটি, আমাদের চোখে একটি সুন্দর পরিত্যক্ত বাড়ি পড়ল। এর গঠনশৈলী আগেকার আমলের কথা মনে করিয়ে দেয়। সময় কিন্তু অনেকখানি পার হয়ে গেছে। বিকাল 4টায় আমরা পথ ধরলাম ছাগলনাইয়া ও পরশুরামের মধ্যবর্তী অঞ্চলে চাঁদগাজী ভূঁইয়া মসজিদ ভ্রমণের উদ্দেশ্যে। কিন্তু এর মাঝে খন্দল অঞ্চল পার হতে হয়। কুমিল্লার যেমন রসমালাই, ফেনীর রয়েছে খন্দল প্রজাতির মিষ্টি। দেশের প্রচলিত স্পঞ্জ মিষ্টির সাথে এটিরও মিল আছে, যদিও স্বাদে কিছুটা ভিন্ন। খন্দল মিষ্টি উপভোগের পর আমরা পৌঁছে গেছি মুঘল আমলের ইতিহাস বিজড়িত চাঁদগাজী ভূঁইয়া জামে মসজিদে। বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানান মুঘল আমলের কীর্তিগুলোর সাথে এই মসজিদের স্থাপত্য শৈলীর খুব মিল রয়েছে। যেহেতু এটির ভেতরে প্রবেশ করার দরজা খোলা পায়নি, তাই বাইরে থেকে ঘুরেই আমরা ঝটপট চলে গেলাম ছাগলনাইয়া উপজেলার জনপ্রিয় 1 মন্দির ও 7 মন্দির দর্শনে। তখন সূর্যাস্ত হয়ে গেছে, তাই একটু অন্ধকারাচ্ছন্ন পরিবেশে আমরা যতটুকু পারি এই মন্দিরগুলো ঘুরে নেই। একটু ভৌতিক চিত্র, ভেতরটা অন্ধকারাচ্ছন্ন, কিন্তু একই সাথে স্থাপত্য শৈলীর দিক দিয়েও সুন্দর। 1 মন্দিরের কাছেই 7 মন্দির। বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগের মতে এগুলি অনেক পুরানো স্থাপনা। প্রত্যেকটি মন্দিরের গায়ে ছোট ছোট নিখুঁত কাজের উদাহরণ পাওয়া যায়। অনেকে বলে ফেনী অঞ্চলে দেখার মতন তেমন কিছুই নেই, কিন্তু আমি বলবো মন চাইলে এখানে অনেক কিছুই দেখার আছে। যাই হোক, 7 মন্দিরের পাশের পুকুরের এপার থেকে পানির ওপর 1 মন্দিরের প্রতিফলন দেখতে ভালোই লাগছিল। সময়ের অভাবে আরও একটি জায়গার তালিকায় থাকলেও দেখতে পেলাম না। এটি হলো শমশের গাজীর বাঁশের কেল্লা, যা বর্তমানে একটি জনপ্রিয় রেস্ট হাউস। আপনারা ফেনী আসলে দুপুরে দুপুরে বাঁশের কেল্লা ঘুরে ফেরার চেষ্টা করবেন। সন্ধ্যার আলোতে জ্বলে ওঠা ছাগলনাইয়া সদর থেকে আমরা চলে গেলাম ফেনী সদরে। মিজান রোডের একটি বড় আবাসন প্রকল্পের ছাদে দাঁড়িয়ে আমরা রাতের ফেনী শহরের দৃশ্য দেখছিলাম। আজকে দিনের বেলা থেকে আমার সাথে নজরুলের পাশাপাশি ফেনীর আরেকজন ছোট ভাই নিঝুম ছিল। আমি এই সুযোগে ছাদ থেকে আমার টাইম ল্যাপস ক্যামেরাটা বসাই দিলাম, আর তার ফলশ্রুতিতে ফেনীর সদরের চকচকে দৃশ্যপট ধারণ করতে পারলাম। একটি জিনিস খেয়াল করলাম, ফেনীতে কিন্তু এখন অনেক বহুতল ভবন দেখা যায়, যা অর্থনৈতিক উন্নয়নের পরিচয় দেয়। কিন্তু এই অঞ্চলের লোকদের মতে ফেনীতে আরও ভালো কর্মসংস্থানের ব্যবস্থা হলে অন্য বড় শহরে যাবার আর কোনো প্রয়োজনই পড়বে না। যাই হোক, আমাদের সারাদিনের এই ভ্রমণে সিএনজি রিজার্ভ ভাড়া পড়েছে 1700 টাকা। আমাদের ভ্রমণের চতুর্থ দিনটি ফেনীতে কাটানো শেষ দিন। সকালের ভাগে এলাকার এক পুকুর থেকে মাছ তোলার দৃশ্য দেখছিলাম। কিছুক্ষণের প্রচেষ্টায় অনেক পরিমাণে ছোট মাছ ও কিছু রুই মাছ বেরিয়ে পড়ল। এগুলো রান্না করেই আমাদের আজকের দুপুরের খাবারের আয়োজন হবে। দুপুরে জুম্মার নামাজ পড়ে নিলাম ও ব্যাগ গুছিয়ে বাসে ওঠার আগে বিকালে চলে গেলাম ঐতিহাসিক বিজয় সিংহ দিঘি দেখতে। অবশ্য যাত্রাপথে এবার ফেনীর একটি অনেক পুরানো বিশাল আকার বটবৃক্ষের দেখা পেলাম। মহিপাল বাস স্ট্যান্ডের খুব কাছেই বিজয় সিংহ দিঘিটি যেমন প্রাচীন তেমনি সুন্দর, আর অনেক দর্শনার্থীদেরও সেখানে চোখে পড়ল। প্রাচীন বাংলার সেন বংশের মহারাজা বিজয় সেনের নামেই এই দিঘির নামকরণ করা হয়। এ পর্যন্ত আসতে সিএনজি ভাড়া পড়েছে 300 টাকা, আর এখান থেকে 20 টাকা রিক্সা ভাড়ায় মহিপাল বাস স্ট্যান্ডে গিয়েও পৌঁছালাম। উড়াল সড়কের নিচে মহিপাল বাস স্ট্যান্ড থেকে এবারও আমরা উঠে পড়লাম স্টার লাইনের বাসে।
কিন্তু এবার ছিল এসি টিকিট, যার মূল্য 330 টাকা। বাসের গুণগত মানও সাধারণ বাসের তুলনায় ভালোই ছিল। সব মিলিয়ে ফেনী ভ্রমণটা ভালোই গেল। এবার বলে দিই খাওয়ার ব্যাপারটা। যদি আপনারা নিজ উদ্যোগে রেস্তোরাঁয় খেতে চান, তাহলে কোনো সমস্যা ছাড়া ফেনীর সব অঞ্চলেই খাবারের ব্যবস্থা পাবেন। খাবারের মূল্য দেশের অন্যান্য অঞ্চলের মতনই। আর ফেনী সদর ঘিরেই রয়েছে নানান বসবাসযোগ্য হোটেল ব্যবস্থা। এগুলো কিছু কিছু যথেষ্ট উন্নত। আর ফেনী ঘুরতে আমাদের মতন 4 দিনেরও কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে 2 দিনেই ফেনীর অনেকগুলো অঞ্চল ঘুরে যেতে পারবেন। তাছাড়া আমরা যেভাবে 2 জন সিএনজিতে ঘুরলাম, আপনারা চাইলে প্রায় একই রকম সিএনজি ভাড়ায় 3 থেকে 4 জন ঘুরতে পারবেন। যদিও ফেনীতে দরদাম করে সিএনজি ভাড়া করাটা বাধ্যতামূলক। আপনারা চাইলে আমাকে আমন্ত্রণ করতে পারেন আপনাদের গ্রামে বা শহরে। আপনাদের সহায়তায় আমি ঘুরে দেখব আপনাদের জেলা ও সেগুলিকে অন্যের কাছে তুলে ধরারও চেষ্টা করব। এই বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ফেসবুকে। তাছাড়া আমাকে সরাসরি ইমেল করতে পারেন এই ঠিকানায়। তো কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট বক্সে জানাবেন ও তার পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতেও ভুলবেন না। দেখা হবে আরেকদিন আরেকটি প্রকল্পে। সবাইকে ধন্যবাদ।